আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধি আইনের ৩৬৪ ধারা, ৩৭৪, ৩৭৫, ৩৭৬, ৩৮১, ৩৮২। তার পাশাপাশি আমরা আলোচনা করব ৩৮৫, ৩৮৬ আর হচ্ছে ৩৯৯, ৪০০ ধারা পর্যন্ত। এই ধারাগুলো আমরা শর্ট করে আলোচনা করব। এখানে কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে, সেই বিষয়গুলো ক্লিয়ার করব। এটা আমাদের এমসিকিউ হতে পারে অথবা অনেক ক্ষেত্রে শর্ট প্রশ্ন হয়, আমরা এগুলো পারি না, যার ক্ষেত্রে এই ধারাগুলো আমরা এখন কিছুই বাদ দেওয়ার সুযোগ নাই। তারপরও যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো দিয়ে আমি শর্ট করে আপনাদেরকে সামনে আগে যাব। আমরা 30 তারিখের মধ্যে ইনশাল্লাহ এমসিকিউ পরীক্ষা নিলে ভালো হতো। হ্যাঁ, আমি এটার উপরে পুরো একটা এমসিকিউ পরীক্ষা নিব। ফৌজদারি কার্যবিধি আইনে পরপর 2টা দরকার হলে নিব। আগামী রবিবারে পুরা ফৌজদারি কার্যবিধি আইনের উপর একটা এমসিকিউ পরীক্ষা নিব, ঠিক আছে? তাহলে এখানে আমাদের এই যে ৩৬৪ ধারা, এই ৩৬৪ ধারা বলছে আসামি জবানবন্দি রেকর্ড করার পদ্ধতি। আর আমরা ১৬৪ ধারা পড়ে আসছিলাম এই আসামির জবানবন্দি কে রেকর্ড করতে পারে তার ক্ষমতা। দুইটা কিন্তু দুই জিনিস, দুইটাকে কিন্তু এক জায়গা মিলাবেন না। একটা হচ্ছে ওইখানে বলছে যে আসামির জবানবন্দি কে রেকর্ড করতে পারে, সেটা হচ্ছে ১৬৪ ধারা। অর্থাৎ কোন ধরনের ম্যাজিস্ট্রেট আসামির জবানবন্দি রেকর্ড করবেন সেই ক্ষমতা হচ্ছে ১৬৪ ধারা। আর ৩৬৪ ধারায় বলা আছে এই জবানবন্দি কোন পদ্ধতিতে রেকর্ড করবেন, সেটা হচ্ছে ৩৬৪ ধারা। পিআরবির ক্ষেত্রে আপনারা এখানে ব্যবহার করবেন ২৮৩ বিধি, ৪৬৭ বিধি। তাহলে আসামির জবানবন্দি রেকর্ড করার ক্ষেত্রে ৩৬৪ ক্লোজ একে বলছে যে ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট বিভাগ যদি কোনো আসামির জবানবন্দি রেকর্ড করতে চান, তাহলে ওই আসামি যে ভাষায় কথা বলবে সেই ভাষায় রেকর্ড করতে হবে। যদি সেই ভাষায় রেকর্ড করা না যায় তাহলে ইংরেজি ভাষায় অথবা আদালত যে ভাষা মনে করে সেই ভাষায় রেকর্ড করতে পারে। তাহলে অপশন কিন্তু এখানে 3টা দেওয়া আছে। দেখেন, একটা হচ্ছে আসামি যে ভাষায় কথা বলছে সেই ভাষায় এই জবানবন্দি রেকর্ড করা যাবে। আর যদি ওই ভাষায় আদালত জবানবন্দি রেকর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে তিনি ইংরেজি ভাষায়ও জবানবন্দি রেকর্ড করতে পারেন। আবার আদালত চাইলে অন্য যে কোনো ভাষায়ও এই জবানবন্দি রেকর্ড করতে পারেন। তবে এই জবানবন্দি রেকর্ড করার কালে তিনি যে ভাষায় জবানবন্দি রেকর্ড করেন সেই বিষয়গুলো ওই আসামিকে কি করতে হবে, পড়িয়া শোনাইতে হবে এবং তাকে ব্যাখ্যা বুঝাইতে হবে যে আপনি যে কথা বলছেন আমি এই ভাষায় এইভাবে লিপিবদ্ধ করছি। আসামি যদি চায় তাহলে এই জবানবন্দি যেটা দিছে তার সাথে আরও নতুন কিছু যোগ করতে পারেন। এটা বলা আছে ৩৬৪ ক্লোজা। তাহলে আমরা মূল কথাটা হচ্ছে যে আসামি যে ভাষায় কথা বলবে, বিচারক বা যিনি জবানবন্দি লিপিবদ্ধ করবেন যে ম্যাজিস্ট্রেট, সেই ম্যাজিস্ট্রেট তার ভাষায় লিপিবদ্ধ করার চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে ইংরেজি ভাষায় অথবা তিনি যে ভাষা মনে করেন সেই ভাষায় লিপিবদ্ধ করবেন। এই লিপিবদ্ধ করার পরে আসামিকে এই বিষয়টা পড়িয়ে শোনাবেন এবং তাকে ব্যাখ্যা বুঝাবেন। আর কি করবেন যে এই আসামি যদি চায় আরও কিছু নতুন সংযোজন পরিবর্তনও করতে পারবেন। এটাও বলা আছে ৩৬৪ ক্লোজ 1-এ। ৩৬৪ ক্লোজ 2-এ যে কথা বলা আছে সেটা হচ্ছে যে এই যে আসামির জবানবন্দি যে বিচারক রেকর্ড করবেন তিনি নিজেও স্বাক্ষর করবেন এবং এই আসামিকে দিয়েও স্বাক্ষর করাবেন।
এটা বলা আছে 364 ক্লোজ 2। আমরা দুইটা বিষয় 1 আর 2 এই বিষয়টাই জানি। তাহলে রেকর্ড করার পদ্ধতি হচ্ছে তিনি যে ভাষায় কথা বলবেন সেই ভাষায় রেকর্ড করবেন, আর রেকর্ড করার পর এটা তাকে পড়িয়ে শোনাবেন। তিনি চাইলে এটা পরিবর্তন বা নতুন কিছু সংযোজনও করতে পারেন আসামি, আর যদি না চায় তাহলে যে বিচারক তিনিও স্বাক্ষর করবেন, পাশাপাশি এই আসামিকেও দিয়ে এটা স্বাক্ষর করাবেন। এটা ছিল আমাদের 364 ধারার মূলত আলোচনা। আর এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব 283 বিধি এবং 467 বিধি। তাহলে আমাদের 364 আসামির জবানবন্দি কিভাবে রেকর্ড করব সেটা তো আমরা পড়লাম। আর এর আগে তো আমরা যারা নতুন আসছেন বা জানেন না তারা আমার ভিডিও দেওয়া আছে, দেখবেন ইউটিউবে, ওখানেও দেখে নিতে পারবেন। সেখানে বলা আছে যে 164 দ্বারায় কে কে এই আসামির জবানবন্দি রেকর্ড করতে পারবেন, সেটা কিভাবে করবেন এবং করার সময় আসামিকে কি কি বলতে হবে, সে টেমো সব কিছু ওখানে আমরা আলোচনা করছি। আজকে আর নতুন করে বিষয়টা আলোচনা করব না। তাহলে আমাদের 364 দ্বারা আলোচনা এটাই যে আসামি যে ভাষায় কথা বলবে সেই ভাষাও লিপিবদ্ধ করতে পারেন, অথবা ইংরেজি ভাষাও লিপিবদ্ধ করতে পারেন, অথবা আদালত যে কোনো ভাষাও লিপিবদ্ধ করতে পারেন। এই বিষয়টা আসামিকে পড়িয়া শোনাবেন, আসামিকে ব্যাখ্যা বোঝাইবেন, এবং আসামি যদি চায় নতুন কিছু যোগ করতে পারেন, অথবা অন্য কোনো কিছু যদি চেঞ্জ করতে চায় সেটাও করতে পারবেন। আর যদি আসামি স্বয়ং সম্পূর্ণ হয় যে ঠিক আছে স্যার যা বলছি সব ঠিক আছে, তাহলে আসামিদের স্বাক্ষর করাবেন, পাশাপাশি ওই বিচারক যিনি রেকর্ড করলেন তিনিও স্বাক্ষর করবেন। এটা বলা আছে 364, আর এর সাথে পিআরবি 283 বিধি এবং 467 বিধি। এরপরে আমরা যাব 374 ধারা। 374 ধারা যেটা বলা আছে যে দায়রা আদালত, কোন আদালত? দায়রা আদালত যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেন, তাহলে এই মৃত্যুদণ্ড কার্যকারী করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। হাইকোর্ট বিভাগ অনুমতি না দিলে মৃত্যুদণ্ড কার্যকারী করতে পারবেন না, যা বলা আছে 374 ধারা। এখন যদি আপনাদের এমসিকিউ পরীক্ষা হয় যে দায়রা আদালতের যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়, তাহলে কার অনুমতি নিয়ে এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে? তাহলে এখানে আমরা পেলাম যে এই মৃত্যুদণ্ড কার্যকারী করতে হলে কতি বললাম যে আপিল বিভাগের, কতি বললাম দায়রা আদালতের, গতি বললাম হাইকোর্ট বিভাগের, গতি বললাম কোনোটি নয়। তাহলে উত্তর হবে হাইকোর্ট বিভাগে। ঠিক আমরা যদি নারী শিশু নির্যাতন আইনে যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলেও এই মৃত্যুদণ্ড কার্যকর করতে হলে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। এটা নারী শিশু নির্যাতন আইনে বলা আছে। আর ফৌজদারি কার্যবিধি আইনের যদি কোনো অপরাধের কোনো আসামিকে যদি দায়রা আদালত মৃত্যুদণ্ড দেন, তাহলে এই মৃত্যুদণ্ড কার্যকারী করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। হাইকোর্ট বিভাগের অনুমোদন ব্যতীত এই মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না। এটা বলা আছে 374 ধারা। 375 ধারায় এই যে হাইকোর্ট বিভাগে অনুমোদন নেওয়ার জন্য নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করলেন, প্রেরণ করার পর হাইকোর্ট বিভাগ আবার এই নথি পর্যালোচনা করে তিনি যদি চান নতুন করে এটা অনুসন্ধান করতে পারেন বা নতুন কোনো সাক্ষ্য নিতে পারেন এই আসামির বিরুদ্ধে। তাহলে 375 দ্বারায় কি বললাম যে 374 দ্বারায় যার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে দায়রা আদালত থেকে, হাইকোর্ট বিভাগ 375 দ্বারায় এই বিষয়টা আবার অনুসন্ধানও করতে পারেন অথবা নতুন সাক্ষ্য নিতে পারেন। এটা বলা আছে 375 ধারা। 376 ধারায় বলছে যে এই আদেশ
376 দ্বারা অনুমোদন দিতে পারেন অথবা পরিবর্তন করতে পারেন, এমনকি বাতিলও করতে পারেন। এটা বলা আছে 376 দ্বারা। তাহলে 376 দ্বারা আমরা কি পেলাম, যে এই যে 374 দ্বারা যার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, ওই আসামির 375 দ্বারা আবার কি করলো, ওই আসামির বিষয়ে আবার অনুসন্ধান করলো, সাক্ষ্য গ্রহণ করলো, করার পরে 376 দ্বারা আইসে ওই আদেশ বহালও রাখতে পারে মৃত্যুদণ্ড, অথবা তিনি কি করতে পারেন, হাইকোর্ট বিভাগ এটাকে আবার বাতিলও করে দিতে পারেন অথবা কম বয়সও করতে পারেন, অর্থাৎ মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন বা অন্য কোনো দণ্ডও দিতে পারেন। এই ক্ষমতা হাইকোর্টকে দেওয়া আছে 376 ধারা। 381 ধারায় বলছে, এই যে 376 ধারায় যে আদেশটা দেয়া হয়েছে, 376 দ্বারা আমরা কি আদেশ, যে মৃত্যুদণ্ডের অনুমোদন দিতে পারে, যে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দেন, অথবা তাকে খালাসও দিতে পারে, অথবা দণ্ড হ্রাসও করতে পারে। এই আদেশটা কার্যকর করার জন্য নির্দেশ দিল 381 ধারা। অর্থাৎ 376 ধারার আদেশ কার্যকারী করতে হবে কত ধারায়, 381 ধারায়। আমার কি এই সূত্রটা কি আপনারা বুঝতে পারছেন? সূত্র বুঝলে কিন্তু একেবারে সহজ, যে 374 ধারায় ফৌজদারি অর্থাৎ দায়রা আদালত যে আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিছে তার অনুমতি হাইকোর্ট বিভাগ না দিলে তার মৃত্যুদণ্ড কার্যকারী করতে পারবেন না। এটা হলো 374 দ্বারা আলোচনা। তার মানে এখন মৃত্যুদণ্ড কার্যকারী করতে হলে নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে হবে। এখন হাইকোর্ট বিভাগে মানে নথিপত্র পর্যালোচনা করার পরে, নথিপত্র পর্যালোচনা করার পরে তিনি কি করলেন, এই আসামির বিরুদ্ধে আবার নতুন করে অনুসন্ধান করতে পারেন অথবা নতুন করে সাক্ষ্য গ্রহণ করতে পারেন। 375 দ্বারা অনুসন্ধান প্লাস সাক্ষ্য গ্রহণ করবেন। 376 দ্বারা বলছে যে এইগুলো করার পরে তিনি দেখলেন যে না, পূর্বের আদালত যা রায় দিছে ওটাই বহাল, তাহলে তিনি ওই মৃত্যুদণ্ডই অনুমোদন দিয়ে দিলেন। অথবা তিনি দেখলেন যে না, এই দায়রা আদালত যে আদেশ দিচ্ছে এই আদেশে তার মৃত্যুদণ্ড হয় না, তাহলে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারেন। আবার তিনি দেখলেন যে না, এর মধ্যে যতগুলো আসামিকে মৃত্যুদণ্ড বা অন্য কোনো আদেশ দেওয়া হয়েছে তার মধ্যে 2-1 খালাসযোগ্য, তাকে খালাসও দিতে পারেন। তাহলে এই কাজটা করবেন 376 ধারায়। আর এই 76 ধারায় যে আদেশটা দিল এটা কার্যকারী করতে হবে 381 ধারায়। তাহলে 381 ধারায় কি বললো, 76 ধারার আদেশ কার্যকর করতে হবে। অর্থাৎ কোন আদেশ, যে যদি আপনার মৃত্যুদণ্ড বহাল থাকে তাহলে তাকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে হবে, যদি যাবজ্জীবন কারাদণ্ড দেয় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে, আর যদি খালাস দেয় তাকে ছেড়ে দিতে হবে। এই আদেশটা কার্যকারী করবে 381 ধারা। 382 ধারায় যেটা বলছে, খুবই একটা গুরুত্বপূর্ণ ধারা, যে কোনো গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলে তাকে কি ফাঁসি দিয়ে দেওয়া হবে? 382 ধারায় বলছে যে কোনো গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলে হাইকোর্ট বিভাগ তার আদেশ কি স্থগিত রাখতে পারে, যে ওই বাচ্চা জন্ম হওয়ার আগ পর্যন্ত তাকে ফাঁসি দেওয়া যাবে না। আবার তিনি কি করতে পারেন, হাইকোর্ট বিভাগ চাইলে তিনি এই মৃত্যুদণ্ডের পরিবর্তে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করতে পারেন, যা আমাদের 382 ধারায় বলা আছে। তাহলে যদি আসে যে আপনাদের যে গর্ভবতী মহিলার মৃত্যুর আদেশ কত মৃত্যুদণ্ড দেওয়া হলে করণীয় কি, তাহলে আমরা 300 ফৌজদারি কার্যবিধি আইনের 382 ধারায় দেখতে পাই যে যদি কোনো গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলে হাইকোর্ট বিভাগ তার মৃত্যুদণ্ডের আদেশ স্থগিত করতে পারেন বা তার মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করতে পারেন, যা আমরা 382 ধারায় দেখতে পাই। আমরা কি 382 ধারা ক্লিয়ার? 374, 75, 76, 381, 382 এই ধারাকে আপনারা ক্লিয়ার কিনা?
খালি একজন, বাকি কেউ ক্লিয়ার না? জি, মুস্তাফিজুর রহমান ক্লিয়ার, নাজমুল ক্লিয়ার, ওকে, ডবল নাজমুল ক্লিয়ার। এরপরে আমরা 382 ধারা পড়লাম। এরপরে আমরা যাব 385 ধারায়। 385 ধারায় বলছে যে যার বিরুদ্ধে এই যে এই ধরনের আদেশ বা পরোয়ানা দেওয়া হয়েছে, যে তার মৃত্যুদণ্ড পরোয়ানা দেওয়া হলো, এই পরোয়ানা ওই আসামি যে জেলখানায় আছে ওই জেলখানার জেলার বরাবর প্রেরণ করতে হবে। তাহলে যদি আপনাদের এমসিকিউ আসে যে মৃত্যুদণ্ডের আদেশ সে যে পরোয়ানায় এটা কার বরাবর প্রেরণ করতে হবে, কতি দিল পুলিশ সুপার বরাবর, কতি দিল জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, কতি দিল জেল সুপার বরাবর, গতি দিল কোনোটি নয়। তাহলে 385 ধারা মোতাবেক এই পরোয়ানা যাবে কার কাছে? জেল সুপারের কাছে, অর্থাৎ জেলার যিনি যে আসামি যে জেলে আছে ওই জেলার বরাবর এই মৃত্যুদণ্ডর পরোয়ানাটা প্রেরণ করতে হবে। এটা বলা আছে 300 কত ধারা? 85 ধারা। 386 ধারায় আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে জরিমানা আদায়ের পরোয়ানা। এই যে দেখবেন যে আপনার একটা আসামির বিরুদ্ধে দণ্ড হয়েছে, তার পাশাপাশি জরিমানাও করা আছে। এই জরিমানা আদায় পরোয়ানা আবার দুইভাবে কার্যকারী করা যায়। এমসিকিউ হইতে পারে যে জরিমানা আদায় পরোয়ানা কয়ভাবে কার্যকরী করা যায়? 1 পদ্ধতিতে, 2 পদ্ধতিতে, 3 পদ্ধতিতে, 4 পদ্ধতিতে। তাই জরিমানা আদায়ের পরোয়ানা আমরা 2 পদ্ধতিতে কার্যকর করা যাবে। প্রথম পদ্ধতি হচ্ছে যে তার অস্থাবর সম্পত্তি হলে এই সম্পত্তি ক্রয় বা বিক্রয় করে এই জরিমানা আদায় করা যাবে। আর একটা বলা আছে যে যদি এই ব্যক্তির স্থাবর বা অস্থাবর সম্পত্তি জেলা কালেক্টরের মাধ্যমেও এটা ক্রয় বিক্রয় করেও আপনার দেওয়ানি কার্যবিধি অনুসারে। এখানে যে আর একটা পদ্ধতিতে কি বলছে যে অর্থাৎ কোনো সম্পত্তি যদি আমরা ঋণগ্রস্ত থাকে বা খেলাফি থাকে, সেই সম্পত্তি কিভাবে এখানে জরিমানা, সেই সম্পত্তি বেচে কিভাবে জরিমানা আদায় করা যায় সেটা বলা আছে 386 যে খেলাপি ঋণ সম্পত্তি যদি জরিমানা আদায় করতে হয় তাহলে এটা দেওয়ানি কার্যবিধি আইন অনুসারে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি জেলা কালেক্টরের মাধ্যমে এই সম্পত্তি ক্রয় করে তারপরে বিক্রয় করতে হবে। এটা বলা আছে 386(2)। তাহলে আমরা 386 যে জরিমানা আদায় কয় পদ্ধতিতে করা যায়? 2 পদ্ধতিতে করা যায়। প্রথম পদ্ধতি কি? যে ওই ব্যক্তির অস্থাবর সম্পত্তি হলে এটা ক্রয় বিক্রয় করে জরিমানা আদায় করা যাবে। আর একটা হচ্ছে যদি ঋণখেলাপি কোনো সম্পত্তি থাকে তাহলে সেই সম্পত্তি কি করবে? সেই সম্পত্তি জেলা কালেক্টরের মাধ্যমে দেওয়ানি কার্যবিধি অনুসারে এই সম্পত্তি ক্রয় করে ক্রয় বিক্রয় করা যাবে। এটা আমরা 386 ধারায় দেখতে পাই। এরপরে আমরা পড়াবো 399 ধারাটা। এই 399 ধারায় বলছে তরুণ অপরাধী, যেটাকে আমরা বলি শিশু অপরাধ। এখন আগে তো শিশু আইন ছিল না, তখন এই তরুণ অপরাধী যাদের বয়স 15 বছরের কম। 399 ধারায় কি বলছে? তরুণ অপরাধীদের কোথায় রাখা হবে? তরুণ অপরাধীদের সংশোধনা কারাগারে রাখার কথা বলা আছে 399 ধারায়। যে যাদের বয়স 15 বছরের কম, এই ধরনের যদি কোনো শিশু অপরাধ করে তাহলে সেই শিশুকে কোথায়? সেই শিশুকে কারাগারে প্রেরণ করা যাবে না, তাকে সংশোধনীয় কারাগারে রাখতে হবে। এটা বলা আছে 399 ধারা। বর্তমানে এখন তো আমাদের শিশু আইন হয়েছে, সেখানে 16 বছরের কম বয়স্ক কোনো শিশু, আর আগে ছিল 15 বছর, এখন হচ্ছে 16 বছরের কম বয়স্ক শিশু যদি থাকে তাকে যে শিশু আইন অনুসারে আপনার সংশোধনী কারাগার, তারপর এইসব জায়গায় রাখা যাবে।
বা সরকার চাইলে যে কোনো প্রত্যয়িত প্রতিষ্ঠানেও তাকে রাখতে পারে, বা যে কোনো ব্যক্তির হেফাজতও রাখতে পারে। আর আগে এই যে ৩৯৯ ধারা ছিল, যে যদি কোনো তরুণ অপরাধী, তার বয়স ১৫ বছরের কম, এইরূপ ব্যক্তি যদি কোনো অপরাধ করে, তাহলে তাকে কারাগারে না রেখে সংশোধনীয় কারাগারে রাখার ব্যবস্থা করতে হবে, যা আমরা ৩৯৯ ধারায় দেখতে পাই। আর ৪০০ ধারায় যেটা বলা আছে, যে দণ্ড কার্যকর করার পরে, অর্থাৎ এই যে যার বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়েছে, এই দণ্ড কার্যকারী হয়ে গেল। এই দণ্ড কার্যকর করার পরে এই দণ্ডের যে কপি, এই কপিটা সংশ্লিষ্ট যে আদালত আবার করছে, যাকে দণ্ড দিছে, সে আদালতে আবার ফেরত প্রদান করতে হবে। অর্থাৎ পরোয়ানাটা, যে পরোয়ানাটা আদালত তাকে, যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দিল বা যাবজ্জীবন কারাদণ্ড দিল, যে অর্ডারটা, আদেশটা দিল, এটা কার্যকর হওয়ার পরে এই পরোয়ানাটা আবার যে আদালত দিছে, সেই সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করতে হবে। এটা ছিল আমাদের ৪০০ ধারা। তাহলে আজকে আমরা এই ৪০০ ধারা বন্ধুকে আলোচনা করতে চাইছিলাম। তাহলে আমরা শুরুর থেকে আবার আরেকটু ক্লিয়ার করি, যে এখানে ৩৬৪ ধারা আপনাদেরকে যেটা পড়াইছি, সেটা হচ্ছে যে আসামি স্বীকারোক্তি কিভাবে লিপিবদ্ধ করবেন, লিপিবদ্ধ করার পদ্ধতি। অর্থাৎ এখানে আমি সংক্ষেপে বলি, যে আসামি যে ভাষায় কথা বলবে সেই ভাষায় লিপিবদ্ধ করতে হবে। আদালত চাইলে ইংরেজি ভাষায় অথবা অন্য যে কোনো ভাষায়ও লিপিবদ্ধ করতে পারেন। আর যে আসামি বক্তব্য দিল, সে আসামি নিজে স্বাক্ষর করবেন, পাশাপাশি যে রেকর্ডকারী অফিসার তিনিও স্বাক্ষর করবেন। এটা হচ্ছে ৩৬৪ ক্লোজ ১, ৩৬৪ ক্লোজ ২, এর সাথে আমরা পিআরবি ব্যবহার করব, ২৮৩ বিধি এবং ৪৬৭ বিধি। এরপরে পড়াইছি ৩৭৪ দ্বারা, যে দায়রা আদালত যদি কোনো আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে, তাহলে ওই মৃত্যুদণ্ড কার্যকারী করতে হলে হাইকোর্ট বিভাগের অনুমতি লাগবে। হাইকোর্ট বিভাগ অনুমতি না দিলে মৃত্যুদণ্ড কার্যকারী করা যাবে না। এখন এটা হলো ৩৭৪-এর আলোচনা। ৩৭৫-এ যে হাইকোর্ট বিভাগ যে নথিপত্র, দায়রা আদালত যে নথিপত্র হাইকোর্ট বিভাগে প্রেরণ করলেন, হাইকোর্ট বিভাগ এটা পর্যালোচনা করে দেখলেন যে এই আসামির বিষয়টা আবার অনুসন্ধান করার দরকার, আবার পুনরায় সাক্ষ্য গ্রহণ করার দরকার। যদি মনে করেন তাহলে এগুলো করতে পারবেন ৩৭৫ ধারা অনুসারে। আর ৩৭৬ ধারা বলছে যে অনুসন্ধান, তারপর সাক্ষ্য গ্রহণ করার পরে হাইকোর্ট বিভাগ হয় ওই আদেশ বহাল রাখবেন, অথবা আদেশ পরিবর্তন করবেন, অথবা খালাস দিবেন। এটা বলছে ৩৭৬, যে মৃত্যুদণ্ড আদেশ বহাল রাখতে পারেন, অনুমোদন দিয়ে দিতে পারেন, অথবা এটা হ্রাস করতে পারেন, কম ব্যাস করতে পারেন, অথবা আসামিকে খালাসও দিতে পারেন। এটা বলা আছে ৩৭৬। ৩৮১-তে যেটা আমরা পড়লাম, যে এই যে ৩৭৬ দ্বারা যে আদেশটা, এই আদেশটা কার্যকারী করতে হবে ৩৮১ দ্বারা। যে মৃত্যুদণ্ড দিলে ৩৮১ ধারা মোতাবেক অর্ডার পাওয়ার সাথে তার মৃত্যুদণ্ড কার্যকারী করতে হবে। যাবজ্জীবন দিলে সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে। খালাস দিলে তাকে বেকুশল খালাস করে দিতে হবে। যা আমরা ৩৮১ ধারা, অর্থাৎ ৩৭৬ ধারার আদেশ কার্যকারী হবে ৩৮১ ধারা। ৩৮২ ধারায় যেটা পড়ালাম, যে যদি কোনো গর্ভবতী মহিলাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে হাইকোর্ট বিভাগ ওই গর্ভবতী মহিলার মৃত্যুদণ্ড স্থগিত রাখতে পারেন, অথবা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করতে পারেন। এটা বলা আছে ৩৮২ ধারায়। ৩৮৫ ধারায়, যে যার বিরুদ্ধে দণ্ড প্রদান করা হয়েছে, দণ্ডের পরোয়ানা কোথায় প্রেরণ করবেন। এখানে ৩৮৫ ধারা বলছে যে সে যে জেলখানায় আছে ওই জেলার বরাবর এই দণ্ড পরোয়ানা প্রেরণ করতে হবে, যা আমরা ৩৮৫ ধারায় দেখতে পাই। তারপরে ৩৮৬ ধারায় যে আসামিকে যে জরিমানা করা হয়, এই জরিমানা দুই পদ্ধতিতে কি করা যাবে, দুই পদ্ধতিতে আদায় করা যাবে। যদি তার
অস্থাবর সম্পত্তি হয় তাহলে এই সম্পত্তি ক্রয় বিক্রয় করে এই জরিমানা আদায় করা যাবে। আর এই সম্পত্তি যদি খেলাপি বা ঋণগ্রস্ত থাকে তাহলে এই সম্পত্তি দেওয়ানি কার্যবিধি আইন অনুসারে জেলা কালেক্টরের মাধ্যমে তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করে এই জরিমানা আদায় করা যাবে, যা আমরা 386 ধারায় দেখতে পাই। আর 399 ধারায় যেটা আমি পড়াইলাম যে তরুণ অপরাধী যাদের বয়স 15 বছরের কম, এরূপ অপরাধী অপরাধ প্রমাণিত হলে তাকে কারাগারে প্রেরণ না করে সংশোধনী কারাগারে প্রেরণ করতে হবে, যা 399 ধারা বলা আছে। আর 400 ধারায় যে দণ্ড কার্যকারী করার পর দণ্ড যে আদেশ, এটা সংশ্লিষ্ট যে আদালত প্রেরণ করেছে সেই আদালতে আমরা প্রত্যাবর্তন বা ফেরত পাঠাতে হবে। এই ছিল আমাদের আজকের আলোচনা।